আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের জায়নবাদী শাসন কেবল শক্তির ভাষাই বোঝে। জুনের 12 দিনের যুদ্ধ প্রমাণ করেছে ইসরায়েলকে কেবল শক্তি ও প্রতিরোধের মাধ্যমেই থামানো সম্ভব। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় স্পিকারদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ একথা বলেন। তিনি বলেন, ইতিহাস জুড়ে ইরান শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ হয়ে আছে এবং ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও স্বাধীনতার ভিত্তিতে সার্বিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, প্রকৃত শান্তি কখনো জবরদস্তি, দখলদারিত্ব বা বর্ণ বৈষম্যের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় না এবং ইসরায়েলি শাসনের আগ্রাসী ও যুদ্ধবাজ নীতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল কারণ। নিকজাদ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, যে দেশ তেল আবিবকে সমর্থন দেয় এবং নানা সংঘাত ও উগ্রপন্থাকে উস্কে দেয় তারা কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তিনি আরও বলেন, শান্তি ও নিরাপত্তার বাইরে থেকে আরোপ করা যায় না। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি হলো বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। গাজা পরিস্থিতি প্রসঙ্গে নিকজাদ বলেন, ফিলিস্তিন প্রশ্নই মানবাধিকারের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের প্রকৃত মানদণ্ড। তিনি ইসরায়েলের চলমান অপরাধে পশ্চিমা শক্তিগুলোর নীরবতা ও সহায়তার তীব্র নিন্দা জানান। ইরানের এই সংসদ নেতা বলেন, গাজায় গণহত্যা বন্ধ, দখলদারিত্বের অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার পুনরুদ্ধারের যে কোনো উদ্যোগকে ইরান দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, 12 দিনের সংঘর্ষে ইরানের প্রতিরোধ প্রমাণ করেছে অবৈধ জায়নবাদী শাসন কেবল দৃঢ় শক্তির মুখোমুখি হলেই পিছু হটে। নিকজাদ বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের পরও ইরানের অগ্রগতি প্রমাণ করে অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ কোনো জাতিকে নত করতে পারে না। তিনি সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্য সহযোগিতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। গাজা উপত্যকার ইসরায়েল অধিকৃত এলাকায় বাছাই করা ফিলিস্তিনিদের জন্য নতুন আবাসন কম্পাউন্ড নির্মাণের এক পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সমর্থনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উদ্যোগ গাজার স্থায়ী বিভাজনকে আরও গভীর করতে পারে। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলি কর্মকর্তাদের সহযোগিতায় অল্টারনেট সেফ কমিউনিটিজ নামে একটি প্রকল্প এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এই আবাসন কম্পাউন্ড গাজার পশ্চিমের হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে নয়, বরং পূর্ব দিকের ইসরায়েল অধিকৃত এলাকায়, অর্থাৎ তথাকথিত ইয়েলো লাইনের পেছনে নির্মিত হবে। প্রকল্পের আওতায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের মাধ্যমে নেওয়া হামাস বিরোধী নিরাপত্তা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ফিলিস্তিনিদের পুনর্বাসন করা হবে। এর ফলে তারা গাজার প্রায় 20 লাখ বাসিন্দার বৃহত্তর অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বেন। সূত্রমতে ইয়েলো লাইন অতিক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে, যা নতুন আবাসন অঞ্চলগুলোকে দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতির ঔপনিবেশিক জোনে পরিণত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্ক এক অভ্যন্তরীণ ইমেইলে পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। দ্য আটলান্টিক সেই ইমেইলের বরাতে বলেছে, প্রতিটি কমিউনিটিতে থাকবে একটি চিকিৎসা কেন্দ্র, একটি স্কুল, একটি প্রশাসনিক ভবন এবং প্রায় 25,000 মানুষের জন্য অস্থায়ী আবাসন। পরে যুক্তরাজ্য ও ইসরায়েলি কর্মকর্তারা পরিকল্পনাটি সংশোধন করে প্রতি সাইটে জনসংখ্যার লক্ষ্য নামিয়ে আনেন প্রায় 60,000 জনে। প্রথম পাইলট প্রকল্পটি গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার অংশ, যেখানে ভবিষ্যতে ইসরায়েলের গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হলেও কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়নি। এদিকে ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, প্রস্তাবটি আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, এটি গাজার কিছু অংশে স্থায়ী ইসরায়েলি দখলের পথ খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে, প্রকল্পটি গাজার ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী বিভাজন সৃষ্টি করবে, যা উপত্যকায় এক দ্বিস্তরীয় ব্যবস্থা গড়ে তুলবে। সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে ফেরত পাওয়া ফিলিস্তিনিদের লাশে অঙ্গ কেটে নেওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ ফিলিস্তিনি সার্জন ডক্টর ঘাসান আবু সিত্তা।
তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লাশগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে সার্জারির মাধ্যমে ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি ও লিভার কেটে নেওয়া হয়েছে। এটি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সার্জিক্যাল ওয়েতে করা হয়েছে, যাতে আশপাশের টিস্যুতে কোনো ক্ষতি না হয়। কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর হস্তান্তর করা লাশগুলোর ছবি দেখেই পর্যবেক্ষণ করেছেন তিনি। আবু সিত্তা আরও বলেন, লাশগুলোর ত্বকে তরল নাইট্রোজেন পোড়ার দাগ ছিল, কিন্তু অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এতে বোঝা যায় অঙ্গগুলোর মৃত্যুর পর নয়, জীবিত অবস্থাতেই কেটে নেওয়া হয়েছিল। তিনি বলেন, সব লাশই সেই ফিলিস্তিনিদের যাদের পরিবার জানিয়েছে তারা জীবিত অবস্থায় বন্দী হয়েছিলেন। সব মিলে বিষয়গুলো অঙ্গ পাচারের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তিনি জানান, পর্যবেক্ষণ করা এই ছবিগুলো তোলা হয় 17 অক্টোবর, ইসরায়েল 120টি লাশ হস্তান্তর করার পর। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ডক্টর ইসমাইল আল থাওয়াবতাও জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লাশ থেকে অঙ্গ চুরি করেছে। তিনি বিষয়টির তাৎক্ষণিক আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, আমরা দেহগুলো পরীক্ষা করে দেখেছি, বড় অংশ অনুপস্থিত। অর্ধেক দেহ, মাথাবিহীন দেহ, হাত পা বা চোখবিহীন দেহ, এমনকি অভ্যন্তরীণ অঙ্গহীন লাশও পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 315টি লাশ ইসরায়েল থেকে ফেরত এসেছে। এর মধ্যে 38টি অজ্ঞাত দেহ দাফন করা হয়েছে। মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগ জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত পাওয়া অধিকাংশ লাশই চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় ছিল, যা মৃত্যুর আগে নির্যাতন ও হত্যার স্পষ্ট প্রমাণ বহন করে। হামাস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল নির্মমভাবে বিকৃত করা ডজন খানেক ফিলিস্তিনি লাশ হস্তান্তর করেছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্কের নিচে পিষ্ট এবং বাঁধা অবস্থায় মাঠে গুলি করে হত্যা করা মানুষের লাশ। তারা বলেন, এটি একটি সম্পূর্ণ যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের জঘন্য লঙ্ঘন। গাজার গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই যেন এই ভয়াবহ অপরাধ তদন্তে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন অফ ইনকোয়ারি গঠন করা হয় এবং ইসরায়েলি নেতৃত্বকে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনা হয়। মার্কিন কংগ্রেসের 100 জন ডেমোক্র্যাট সদস্য অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতিকারীদের সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তারা হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউলকে একটি বিল উত্থাপনের অনুরোধ জানিয়েছেন। বুধবার প্রকাশিত এক চিঠিতে তারা লেখেন, আমরা অনুরোধ করছি হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে দ্য ওয়েস্ট ব্যাংক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্টের ওপর আলোচনার সময় নির্ধারণ করুন। চিঠিতে বলা হয়, প্রস্তাবিত এই আইন পশ্চিম তীরে সহিংসতা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে। এতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিন অর্থাৎ 2025 সালের 20 জানুয়ারি ওই নির্বাহী আদেশটি বাতিল করেন। এর ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠী হিলটপ ইউথের মতো সহিংস সংগঠনগুলো আর যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় নেই। তাদের সম্পদ জব্দ না থাকায় এই গোষ্ঠীগুলো পশ্চিম তীরে বাধাহীনভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্যের বরাতে আইন প্রণেতারা জানান, 2025 সালের প্রথম কয়েক মাসে বসতি স্থাপনকারীদের সহিংসতা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 30% বেড়েছে। চিঠিতে বলা হয়, যে সহিংসতায় মার্কিন নাগরিক নিহত ও আহত হয়েছেন তা প্রতিরোধ করা এ অঞ্চলে স্থিতিশীলতা আনার সবচেয়ে মৌলিক পদক্ষেপ। আইন প্রণেতারা আশা প্রকাশ করেন, এই আইন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে এবং আলোচনার মাধ্যমে কার্যকর ও স্থায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সুগম করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার চিঠির বিষয়টি নিশ্চিত করেছে হারজগের কার্যালয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে একাধিকবার শুনানি পেছানো হয়েছে, এর মধ্যেও নিজের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। সর্বশেষ তিনি সরাসরি ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি লিখে অনুরোধ জানান। চিঠিতে ট্রাম্প বলেন, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি, তবে আমার বিশ্বাস নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ। তিনি বহু বছর ধরে বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে
আমার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কেউ যদি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়। এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আপনি সব সময়ের মতো এবারও সত্য কথাই বলেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় 7 লাখ শেকেল বা $2 লাখ মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।